ইরানে পাল্টা হামলা চালাবে ইসরায়েল, সর্বাত্মক সহায়তার আশ্বাস বাইডেনের। নজরুল ইসলাম মজুমদার ও সালাম মুর্শিদি গ্রেপ্তার, আজ তোলা হবে আদালতে। আওয়ামী লীগের টিকিটে আশ্চর্য উত্থান, বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি বাগিয়ে হাজার কোটি টাকার মালিক হেনরি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। ইরানে পাল্টা শক্তিশালী হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলে হামলা চালিয়ে ইরান বড় ভুল করেছে বলেও মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর জন্য তেহরানকে কড়া পরিণতি ভোগের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরানকে প্রতিহত করতে ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা দেওয়ার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে হামলার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে তেহরান। এদিকে 24 ঘন্টায় লেবাননে ইসরায়েলি হামলায় 55 জন নিহত হয়েছে। আশরাফ শুভর রিপোর্ট। মঙ্গলবার রাতে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে হঠাৎ করে বেজে ওঠে সাইরেন। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ইরানের ছোড়া মুহুর্মুহুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে ইসরায়েলের দিকে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় 1 ঘন্টার মধ্যে তেল আবিব, জেরুজালেম ও হাইফা শহরে লক্ষ্য করে 200-র বেশি মিসাইল ছোড়ে তেহরান। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে বাসিন্দাদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্যরাও বাংকারে আশ্রয় নেন। ইসরায়েলে চালানো মিসাইলের মধ্যে 90% লক্ষ্যে আঘাত এনেছে বলে দাবি ইরানের প্রতিরক্ষা বাহিনীর। হামলাগুলো ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয় বলে জানায় দেশটির বিপ্লবী গার্ড। ইসরায়েল যদি পাল্টা জবাব দেয় তবে আরো বড় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে নজিরবিহীন এই হামলার জন্য ইরানকে কঠিন পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে শক্তিশালী হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেল আবিব। এদিকে ইসরায়েলকে যে কোনো মূল্যে রক্ষা করার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আত্মরক্ষার খাতিরে ইরানে হামলা চালানোর অধিকার ইসরায়েলের আছে বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস। ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। এদিকে তেহরানের এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার সবচেয়ে বড় সুযোগ তৈরি করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। আশরাফ শুভ, 21 টেলিভিশন। ব্যাংক খাতে শেখ হাসিনার চাঁদাবাজ নামে পরিচিত নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হয়েছেন গার্মেন্টস ব্যবসায়ী কাম রাজনীতিবিদ সালাম মুর্শিদি। এছাড়া বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক সংসদ সদস্য ইকরামুল করিম চৌধুরী ও আব্দুর রউফ। মফির রহমান রিপোর্ট। খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানায় 2022 সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানী গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার মিডিয়া উইং। নজরুল ইসলাম মজুমদার পোশাক খাতের প্রতিষ্ঠান নাসা গ্রুপের চেয়ারম্যান। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে যুবলীগের নেতা মোহাম্মদ আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকার কলাবাগান থানা পুলিশ। 32 নম্বর লেক সার্কাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য ইকরামুল করিম চৌধুরীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব। নগরের খুলশী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে 26,200 মার্কিন ডলার, 2,100 সিঙ্গাপুরের মুদ্রা ও বাংলাদেশি 10 লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
বেসরকারি হাই স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন জান্নাত আরা হেনরি। আওয়ামী রাজনীতির বদৌলতে হয়ে যান হাজার কোটি টাকার মালিক। বিনা ভোটে এমপি হওয়া ছাড়াও পেয়েছেন খুলনার পায়রা বিদ্যুৎ কেন্দ্র ও সিরাজগঞ্জ পৌর বিদ্যুৎ প্ল্যান্টের ঠিকাদারি। স্বামীকেও করা হয়েছিল জেলা পরিষদ চেয়ারম্যান। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। সঙ্গীতাঙ্গনের চেনামুখ এবং সিরাজগঞ্জ শহরের সবুজ কানন স্কুলের সহকারী শিক্ষিকা জান্নাত আরা হেনরি আওয়ামী লীগের রাজনীতির সুবাদে 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে পেয়ে যান দলের মনোনয়ন। হেরে গেলেও শেখ হাসিনার অনুকম্পায় হন সোনালী ব্যাংকের পরিচালক। এই পদ ব্যবহার করে আলোচিত হলমার্ক কেলেঙ্কারির মাধ্যমে হাতিয়ে নেন বিপুল অর্থ। তখন তাকে নিয়ে ব্যাপক বিতর্ক হলেও পার পেয়ে যান। এরপর ঠিকাদারি করে হাজারো কোটি টাকার মালিক বনে যান হেনরি। দ্বাদশ সংসদের একতরফা নির্বাচনে এমপি হন তিনি। স্বামী লাবু তালুকদারকে বানান জেলা পরিষদের চেয়ারম্যান। পদপদবি ব্যবহার করে সিরাজগঞ্জের নানা জায়গায় সম্পদের পাহাড় গড়ে তোলেন হেনরি। কালো টাকা সাদা করতে করেছেন বিতর্কিত বৃদ্ধাশ্রম সহ নানা শিক্ষা প্রতিষ্ঠান। সব অবস্থা মাস্টারি করছে, হ্যাঁ, গান বাজনা বেশি করছে, এই তো করছে। এখন তো কোহাগাদার করে দেন মানুষ, তারা 100 থেকে 150 বিঘা সম্পত্তি কিনছে। এই যে এই জায়গাগুলা তিনি কিনছেন, কিভাবে সম্ভব এটা আমরাও বুঝতে পারি না। প্রতি সপ্তাহে একটা কাপড় পরে আসতো, ওই কাপড় বৃহস্পতিবার ছুটির দিনে সে ওই কাপড় মানে পরিষ্কার করে পরে সপ্তাহে আবার ওই কাপড় পরে স্কুলে আসতো। বর্তমান তার হলি কোটি কোটি টাকা। হেনরির নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে মুসা গুলি করছে, মুসার হাতে বন্দুক পাওয়া গেছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় ছাত্রদল ও যুবদলের 3 জনকে হত্যা মামলায় গ্রেফতার হন হেনরি ও তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান লাবু তালুকদার। তাদের দুর্নীতির অনুসন্ধান করে সর্বোচ্চ শাস্তির দাবি এলাকাবাসীর। অবিলম্বে তাদের বিচার এই বাংলার মাটিতে করতে হবে। বিনা ভোটে নির্বাচিত এমপি হয়েছেন, তার এই কেলেঙ্কারিতে আমরা সিরাজগঞ্জবাসী হতভম্ব হয়েছি, হতবাক হয়েছি। 3টি হত্যা মামলা ছাড়াও হেনরি ও তার স্বামীর বিরুদ্ধে বেঁধে দেয়া সময়ের মধ্যে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র জমা না দেয়া এবং সেগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। যাদের রক্ত আর কফিনের মিছিলে গড়ে উঠেছে অভ্যুত্থানের বাংলাদেশ, সেই বীর যোদ্ধাদের ঠিক কতটা মূল্যায়ন করছে রাষ্ট্র? জুলাই আগস্ট আন্দোলনে নিহতের পরিবারকে 5 লাখ আর আহতদের প্রত্যেককে 1 লাখ টাকা অনুদানের ঘোষণায় এমন প্রশ্ন মানবাধিকার কর্মী এবং আইন বিশেষজ্ঞদের। 71-এর ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের সম্পদ বাজেয়াপ্ত এবং বরাদ্দকৃত ভাতা বাতিল করে তা 24-এর শহীদ ও আহতদের জন্য বরাদ্দ দেওয়ার পরামর্শ দিচ্ছেন অনেকে। বিস্তারিত শিউলি শবনমের প্রতিবেদনে। নওগাঁর তরতাজা যুবক সাজ্জু হোসেন 3 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে মাথায় আঘাতের পর পুরো শরীরই যার পক্ষাঘাতগ্রস্ত। থেমে গেছে বাকশক্তি। আর কখনো স্বাভাবিক জীবনে ফিরবেন কিনা নিশ্চয়তা নেই তারও। 19 জুলাই সাভারে মিছিলে পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারান 25 বছর বয়সী শুভ। 2 সন্তানের বাবা শুভ কাভার্ড ভ্যান চালালেও চোখ হারানোয় ফিরে যেতে পারবেন না আগের পেশায়। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে হতাশ। ডাক্তার বলছে আর কি চোখের রেটিনা নষ্ট হয়ে গেছে, ওই চোখে দেখার সম্ভাবনা আর নেই। ধূসর অন্ধকার ছাড়া মানুষগুলোর চোখে যেন আর কোনো কিছুই নেই। সরকারি হিসেবে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন 717 জন, আহত হয়েছেন 25,000-এর বেশি। অভ্যুত্থানে শহীদ এবং আহতদের জন্য এখন পর্যন্ত 100 কোটি টাকার ফান্ড গঠন করা হয়েছে। এই ফান্ড থেকে যারা শহীদ তাদের প্রতিটি পরিবার পাচ্ছে 5 লাখ টাকা আর আহতরা পাচ্ছেন 1 লাখ টাকা। ডাক্তার আমাদেরকে নিজেই বলছে যে এই পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় লাগবে, সেক্ষেত্রে 1 লাখ টাকা কিভাবে হয়? এই চিকিৎসাটা দীর্ঘমেয়াদী এবং আমাদের ভোগান্তিটাও দীর্ঘমেয়াদী, তো এখানে আসলে 1 লাখ টাকা পর্যাপ্ত হবে না। কিন্তু তারপর সরকার অনুরোধ হচ্ছে যেটা বরাদ্দ করছে সেটা যেন আমরা সঠিক সময়ে ঠিকভাবে পেয়ে যাই। অন্যদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের 2023 সালের ডিসেম্বরের তথ্য অনুযায়ী ভাতাভোগী মুক্তিযোদ্ধার সংখ্যা 2,40,173 জন। তবে গেজেটভুক্ত 1,83,000। ভুয়া মুক্তিযোদ্ধার সঠিক সংখ্যা এখনও চূড়ান্ত না হলেও তাদের সংখ্যা অনেক। একজন মুক্তিযোদ্ধা মাসে গড়ে সম্মানী ভাতা পান 22,250 টাকা, বছরে পান 2,67,000 টাকা।
তবে যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতার পরিমাণ কিছুটা বেশি। এর বাইরে রয়েছে চিকিৎসা ভাতা, মাসিক রেশন সহ আরও সুযোগ সুবিধা। সব মিলে ভাতা বাবদ মুক্তিযোদ্ধাদের বছরে অন্তত দেয়া হয় ৬,৪১২ কোটি ৬২ লাখ টাকা। কিন্তু ২৪-এর শহীদ ও আহত যোদ্ধারা কতটা সুযোগ সুবিধা পাচ্ছেন উঠে এসেছে এমন মানবিক প্রশ্ন। এখনও তাদের জন্য মাসিক কোনো ভাতার পরিমাণ নির্ধারণ হয়নি। যারা ওই সময় মৃত্যুবরণ করছে তাদের পরিবারকে কেন উপযুক্ত পুনর্বাসন করা হবে না? যারা ওই সময় আহত হয়েছে তাদেরকে আর্থিক সুবিধা দেওয়া হবে না কেন? যে পরিমাণ আর্থিক সুযোগ সুবিধা 1971 সালের একজন মুক্তিযোদ্ধা পেয়ে থাকে সেই সুবিধা কেন এরা পাবে না? বিশ্লেষকদের মত হলো শহীদদের এককালীন ১ কোটি ও আহতদের ৫০ লাখ করে সরকারি সহায়তা দেয়া হোক। এতে রাষ্ট্রের এককালীন মোট খরচ হবে ১৩,২১৭ কোটি টাকা। এছাড়া প্রত্যেককে ৩০,০০০ টাকা করে মাসিক ভাতা দিলে মোট খরচ হবে ৭৭ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা। বছরে খরচ ৯২৫ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকা। এই অর্থের একটি অংশ ভুয়া মুক্তিযোদ্ধারা যে ভাতা নিচ্ছেন সেটা বন্ধ করে পাওয়া যাবে। বাকি অর্থ সরকার ও ২০২৪-এর শহীদদের জন্য নানা প্রতিষ্ঠান গড়ে সেখান থেকে জোগাড় করা যায়। যেমন রয়েছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে না কেন? তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক, বাজেয়াপ্ত করে এদেরকে দেওয়া হোক। তো দেশের জন্য যেই আত্মত্যাগ করবে ৭১ থেকে এই পর্যন্ত সেই শহীদ, একটা ফান্ড খোলা হোক রাষ্ট্রীয়ভাবে। তারা যতদিন বেঁচে আছেন তাদেরকে কিন্তু ততদিনই আমাদের টেক কেয়ার করতে হবে, যেমন এই রাষ্ট্র মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে করেছে। ফাউন্ডেশনের সাথে বাংলাদেশের যত এনজিও, যেমন সাজেদা ফাউন্ডেশন, আসুন্না ফাউন্ডেশন, তারপরে হচ্ছে ব্র্যাক থেকে শুরু করে যত ফাউন্ডেশন হচ্ছে এখানে এদেরকে নিয়ে কাজ করছিলেন আহত শহীদদের নিয়ে, তাদের সঙ্গে কিন্তু একটা কোলাপ করা হচ্ছে। তারাও কিন্তু এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সঙ্গে কাজ করবে। বেসরকারি হিসেবে ২০২৪ শহীদের সংখ্যা ১,৫৮১ জন, আহত ৩১,০০০-এর বেশি। শিউলি শবনম, ২১শে টেলিভিশন, ঢাকা। প্লাস্টিক দূষণ রোধে সুপার শপে বন্ধ হয়েছে পলিথিন ব্যাগের ব্যবহার। বিশেষজ্ঞরা বলছেন সুপার শপ ও নিত্যপণ্যের বাজারে কেনাকাটায় পরিবেশ বান্ধব বিকল্প ব্যাগ ব্যবহারে মানুষকে সচেতন করা গেলে সারা দেশেই পুরোপুরি বন্ধ করা সম্ভব পলিথিন। আইন বাস্তবায়নে নিয়মিত নজরদারি এবং রাজনৈতিক সচেতনতার উপরেও জোর দিচ্ছেন তারা। শিউলি শবনমের আরেকটি প্রতিবেদন। দেশ হিসেবে ২০০২ সালে পলিথিনের বিক্রি এবং ব্যবহার নিষিদ্ধ করে বাংলাদেশ। কিন্তু নিষিদ্ধের ২২ বছর পরেও বাজারে এলে মনে হবে না দেশে পলিথিন অবৈধ। ক্ষতিকর এই পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক বন্ধে অতীতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও তার কোনোটাই ফলপ্রসূ হয়নি। কিন্তু ক্রেতা বিক্রেতারাই বা কতটা জানেন দেশে অনেক আগে থেকেই পলিথিন নিষিদ্ধ? জানতাম না যে এটা নিষিদ্ধ হয়েছে আরো অনেক আগে, কিন্তু মার্কেটে কেন পাওয়া যায়? পরিসংখ্যান বলছে শুধুমাত্র রাজধানীতেই প্রতিদিন পলিথিন ব্যাগ ব্যবহার হয় ৮ কোটির উপর। উৎপাদিত হচ্ছে ৭৫০ মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য। ব্যবহার শেষে এই ব্যাগ জলাবদ্ধতা তৈরির পাশাপাশি মাটি, নদী, নালা, সমুদ্রে গিয়ে পরিবেশ দূষণ সহ চরম স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। এর মধ্যে প্রচুর কেমিক্যাল রয়েছে যেগুলো আমার এনভায়রনমেন্টে প্রতিদিন নিঃসৃত হচ্ছে, লিচিং হচ্ছে। এর ফলে আমার জলজ প্রাণী, উদ্ভিদ আক্রান্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটা ফুড চেইনে চলে যাচ্ছে। এমন বাস্তবতায় ১ অক্টোবর থেকে সুপার শপগুলোতে পলিথিন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার, যা কার্যকর হয়েছে। প্রচারণ আরো ১৫ দিন আগে থেকেই আমরা চালিয়ে যাচ্ছি। কিন্তু উৎপাদন বন্ধ না করে সুপার শপে আইন প্রয়োগ কিংবা পলিথিন বন্ধের উদ্যোগ কতটা ফলপ্রসূ হবে এমন প্রশ্ন উঠছে। সরকারের কাছে অনেক চ্যালেঞ্জ আছে, তো তার মধ্যে এটাও একটা চ্যালেঞ্জ যে আইনগুলোকে মানানো। পরিবেশ বান্ধব বিভিন্ন প্রাকৃতিক উপকরণ দিয়ে পলিথিনের বিকল্প ব্যাগ উৎপাদনে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সহায়তা দিয়ে উদ্বুদ্ধ করার পরামর্শ বিশেষজ্ঞদের। পাটের তৈরি, তন্তুর তৈরি এই ব্যাগ যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় এবং সর্বত্র পাওয়া যায়। রিসাইকেল করা যায় না এমন প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উপর বেশি জোর দিচ্ছেন পরিবেশবাদীরা। শিউলি শবনম, ২১শে টেলিভিশন, ঢাকা। শেষ করছে ২১শে সংবাদ। যাবার আগে ফ্রেশ সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বাংকারে তেল আবিবের মন্ত্রিসভা, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি। নজরুল ইসলাম মজুমদার ও সালাম মুর্শিদি গ্রেপ্তার, আজ তোলা হবে আদালতে। আওয়ামী লীগের টিকিটে আশ্চর্য উত্থান, বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি বাগিয়ে ১,০০০ কোটি টাকার মালিক হেনরি।
দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরের, ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।